ফেরারি আসামিরা অংশ নিতে পারবে না নির্বাচনে। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হচ্ছে ৩ বাহিনী। ভোট সামনে রেখে ৪,০০০ পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার। আন্দোলনের কৃতিত্ব নিয়েই লড়াই করলে দেশের ভবিষ্যৎ নেই। ফেব্রুয়ারি নির্বাচনের আগে আরও সরকার হতে পারে বললেন বিএনপি নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ চেয়ে রাজধানীতে গণ অধিকারের বিক্ষোভ। খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর। ৯ সেপ্টেম্বরেই ডাকসু নির্বাচন, আপিল বিভাগের আদেশ। বাধা নেই ফরহাদের অংশগ্রহণে। সাইবার বুলিং নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ছাত্র শিবিরের। এবং দাবি পূরণের আগে আলোচনায় বসবে না কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হয়নি সিন্ডিকেট সভা, চবিতে ক্লাস শুরু হলেও উপস্থিতি কম। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরিফুল ইসলাম সাহাব এবং আমি সুমাইয়া রাত্রি। সাহাব, আপনি জানেন ফেরারি কিংবা পলাতক আসামি যারা রয়েছেন তারা কিন্তু এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না, এবং আরপিওতে এমন বিধান রেখে বেশ কিছু সংশোধনীর প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন, এবং বাড়ানো হয়েছে জামানত কিংবা নির্বাচনী ব্যয়সীমা। এবং গত কমিশন আইন সংশোধন করে যেসব জায়গায় ইসির ক্ষমতা খর্ব করেছিল সেসব বিধান পুনরায় ফিরিয়ে এনেছে বর্তমান নির্বাচন কমিশন। এবং সব মিলিয়ে আরপিওতে ৪৬টির ধারা উপধারা পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যেই সংশোধিত হয়েছে, আরপিও চূড়ান্ত করতে পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়। যে কোনো ফৌজদারি মামলার আসামিকে যদি আদালত পলাতক কিংবা ফেরারি ঘোষণা করে তাহলেও সে নির্বাচনে অংশ নিতে পারত বিদ্যমান আইনে, কিন্তু সংশোধিত আইনে সেই সুযোগ রাখছে না নির্বাচন কমিশন। নির্বাচনের প্রধান আইন গণপ্রতিনিধিত্ব আদেশে আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ইসি। খসড়া সংশোধনী প্রস্তাবনায় বলা হয়েছে কোনো ফেরারি আসামি অংশ নিতে পারবে না নির্বাচনে, প্রতীক থাকবে না, কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলেরও। এটা যে কোনো ফৌজদারি অপরাধে ফেরারি আসামি। সাধারণভাবে দেখা যায় যে এগুলোতে বড় কোনো ছাড়া সত্যিকার অর্থেই কেউ ছাড়া কিন্তু ফেরারি হবে না, আর এটা আদালত কর্তৃক ঘোষিত হতে হবে ফেরারিটা। অলরেডি এগুলো নিয়ে আমরা বুধবার ইসি সচিবালয়ে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও জানান, ভোট কেন্দ্রে এখন থেকে সর্বেসর্বা প্রিজাইডিং অফিসার। তিনি চাইলে নিজ সিদ্ধান্তেই কেন্দ্রের ভোট বন্ধ করতে পারবেন, আর পুরো আসনের ভোট বন্ধ করতে পারবেন রিটার্নিং কর্মকর্তা। আমরা প্রিজাইডিং অফিসারকে দুটো জায়গায় আনসারেবল করেছি। আপনি বলতে পারেন যে সক্ষমতা দেওয়ার সাথে সাথে কিন্তু আনসারেবল করা হয়েছে। হতো কি, প্রিজাইডিং অফিসার বলটা অন্যের কোর্টে পাস করতে পারতো, আমি তো না। না, প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা কিংবা আসন প্রতি সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারবেন নির্বাচনী ব্যয় হিসেবে। এমন পরিবর্তনও আনা হয়েছে আরপিওতে। থাকছে না অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ। অনলাইনে বাংলাদেশে নির্বাচন হতো শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনে করা ছিল, জাতীয় নির্বাচনে ছিল না। এটা আমরা নতুন করে অ্যাড করব বলে ভেবেছিলাম, বাট এখন আমরা অ্যাড করছি না। ভবিষ্যতে হয়তো বা অ্যাড হতে পারে, আমরা দেখি আরেকটু অভিজ্ঞতা। অলরেডি এগুলো নিয়ে আমরা বলেছি। দুই প্রার্থীর ভোট সংখ্যা সমান হয়ে গেলে লটারি নয়, পুনরায় ভোট হবে। আইনে সংসদ সদস্য প্রার্থীদের জামানত ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীকে। অন্যদিকে জেলা প্রশাসক নয়, ভোট কেন্দ্রের তালিকা করবেন জেলা নির্বাচন অফিসার। কেউ নির্বাচিত হয়ে যাওয়ার পরেও হলফনামার তথ্য মিথ্যা প্রমাণিত হলে তার সংসদ সদস্যপদ বাতিল হবে, এমন সংশোধনী প্রস্তাবও রাখা হয়েছে আরপিওতে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে পুলিশে ৪,০০০ এএসআই নিয়োগ দিতে যাচ্ছে সরকার। পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন ইতিমধ্যেই এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। এছাড়া কনস্টেবল পদেও নিয়োগ চলমান রয়েছে। আর জনপ্রশাসন সচিব বলছেন, বিগত আমলের বিতর্কিত নির্বাচনী কর্মকর্তাদের বাদ দিয়ে মাঠ প্রশাসনে পরিবর্তন আনা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
আসছে নির্বাচনটি কেমন হবে এই আলোচনা সমালোচনায় রাজনীতিক কিংবা সাধারণের বক্তব্য মতামতে যখন বারবারই উঠে আসছে আইনশৃঙ্খলার ব্যাপারটি, তখন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে তারা বাহিনীতে নতুন করে 4000 এএসআই নিয়োগের অনুমোদন পেয়েছেন। বুধবার সচিবালয়ে এই নিয়োগকে সহজতর করতে জনপ্রশাসন সচিবের কাছে আসেন পুলিশের মহাপরিদর্শক। বৈঠক শেষ করে দুই কর্মকর্তা জানান তারা নিয়োগ বিধানের ছোটখাটো কয়েকটি ত্রুটি দূর করেছেন। সামনে নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ, আনসার বাহিনীও থাকে। এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। এখানে জনপ্রশাসন সচিবকে জানতে চাওয়া হয় নির্বাচনকালীন মাঠ প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে। তিনি জবাব দেন, বিগত আমলে যারা নির্বাচন অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের বাদ দিয়েই প্রশাসন সাজানো হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন চাহিদা মতো মাঠ প্রশাসনে পরিবর্তন আনার ক্ষমতা রাখেন। ইলেকশনের সময় একটা বড় ধরনের রদবদল হয়, সেটা ইলেকশন কমিশন করবে এবং সেখানে কারো কোনো সে থাকবে না, কোনো তদবির থাকবে না, যাকে যেখানে দেওয়া হবে সেখানে সে যেতে বাধ্য। আমরা এই চ্যালেঞ্জটাকে মেনে নিয়েই অনেক ধরনের স্ক্রুটিনি করে আগে যারা এগুলোর সাথে জড়িত ছিল অথবা প্রোঅ্যাক্টিভ ছিল, ওভার অ্যাক্টিভ ছিল, এদেরকে এই তালিকার মধ্যে এরা কেউ নাই এবং থাকবে না। প্রশ্ন করা হয়, তাহলে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য নতুন করে 2000 এএসআই নিয়োগ যথেষ্ট কি? আমরা তো 8000 এএসআই এর কথা বলেছিলাম, আপাতত আমরা 4000 এর বরাদ্দ স্যাংশন পেয়েছি, অনুমতি, সেটা প্রসেস করছি। দেখা যাক সামনে আরো কি হয়। দ্রুত সময়ের মধ্যে পুলিশের এই নিয়োগ সম্পন্ন হবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। একই সঙ্গে জেলা ও বিভাগীয় পর্যায়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ অব্যাহত আছে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। আজহার লিমন, এখন, ঢাকা। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিলিতে আনন্দ র্যালি শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। 2 দিনের ব্যবধানে দুইটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার উপর হামলা, যেখানে নুরুল হক নূর এখনও শঙ্কামুক্ত নয়। বৃহস্পতিবার এমন হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে আয়োজন করা হয় প্রতিবাদ সভার। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন বানচালে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র, নানামুখী ষড়যন্ত্র আছে। সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে দলের আরেক ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃঢ়তা নেই উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনের আগে আরও গোটা দুয়েক সরকার হতে পারে। গুলশানের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আয়োজিত সেমিনারে এসব বলেন তিনি। সরকারের মধ্যে দৃঢ়তা নাই। সরকার যে কম্পোজিশন নিয়ে অ্যাডভাইজারি কাউন্সিল গঠন করেছে, এটা কোনো এফেক্টিভ গভর্নমেন্ট না। এটা ইংলিশে বিজয় অ্যাডমিট করেছেন, কনফেস করেছেন যে খুব তাড়াহুড়ো করে একটা করতে হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে যে আগামী জাতীয় রাজনীতির আগে হয়তো আমরা আরো গোটা দুয়েক সরকার দেখতে পাই। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আরও আগেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজন ছিল, ইতিমধ্যে বিলম্ব হয়ে গেছে। দেশে বিনিয়োগ আসছে না উল্লেখ করে আমির খসরু বলেন, ব্যবসায়ীরা নির্বাচনের পর বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। যুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেক ঠিক, এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিতে আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব। এই যে মানুষ যে বিনিয়োগ করে, টাকা তো শুধু না, আমার শ্রমের একটা বিনিয়োগ আছে, হ্যাঁ, আমার সময়ের একটা বিনিয়োগ আছে। তো সে কাজটা করবে, করার জন্য তার তো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম একটা প্রজেকশন আছে। এখন তো সেটা নাই।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিলিতে এক আনন্দ র্যালিতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচন নিয়ে উস্কানি দেওয়া হলে তা রুখে দিতে হবে ঐক্যবদ্ধভাবে। বাংলাদেশে যাতে কোনো ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে, সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকবো। কোন ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ভারত প্রীতি ও ফ্যাসিবাদীদের পক্ষ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। জাতীয় পার্টির রাজনীতি বন্ধের দাবিও জানিয়েছেন তিনি। বিকেল ৩টায় ৩ দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে জনসভায় কথা বলেন তিনি। রাশেদ আরও বলেন, নুরুল হক নূরের উপর অতর্কিত হামলা ন্যাক্কারজনক কাজ। গেল সরকার আমলে আওয়ামী লীগের একান্ত সহযোগী হিসেবে জাতীয় পার্টি সক্রিয় ছিল। সমাবেশের সময় ১ ঘণ্টা পল্টনে যান চলাচল বন্ধ ছিল। আগামী শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশে ঘোষণা দিয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয়। এবং এই গণ অধিকার পরিষদের যে অগ্রযাত্রা, যে স্পিরিট, এই স্পিরিটকে কেউ যদি দমানোর চেষ্টা করে তাহলে তার সিংহাসনও ভেঙে তছনছ হয়ে যাবে হাসিনার মতো। আমরা যদি আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিতাম, জিএম কাদের, স্বামী ভাইদার পাটোয়ারি, তার অস্তিত্ব রাখা যাবে না। জিএম কাদের, স্বামী ভাইদার পাটোয়ারি সে কিন্তু আব্বা আব্বা বলে ভারতে পালাইতো। আমরা আইন নিজের হাতে তুলে নিই নাই, আমরা সরকারের দিকে তাকিয়েছি। সরকার এই অন্যায় এবং হামলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে খুলনার জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করেছে দলটির নেতাকর্মীরা। বিকেলে নগরীর ফেরিঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি ডাক বাংলার মোড়ের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এলে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ের প্রধান গেট, সাইনবোর্ড ও ভেতরের আসবাবপত্র সবকিছুই ভেঙে ফেলা হয়। জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, প্রশাসন এবং জাতীয় পার্টি এক হয়ে নূরের উপর হামলা চালিয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। ভাঙচুরের বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ। এর আগে গত ৩০ আগস্ট একই দাবিতে খুলনার জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়। গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ওয়াকারের পদত্যাগ এবং জাতীয় পার্টির নিষেধের দাবিতে আজকে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এই বিক্ষোভ মিছিলের থেকে আমরা একটি বার্তা দিতে চাই, সেটা হচ্ছে নুরুল হক নূরের উপর যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। তাদের রাজনীতি বাংলার মাটিতে গণ অধিকার পরিষদের একটি সদস্য রক্তবিন্দু থাকাকালীন আমরা করতে দেব না, দেব না, দেব না। পূর্ব নির্ধারিত ৯ সেপ্টেম্বরেই হচ্ছে ডাকসু নির্বাচন। হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে জিএস প্রার্থী এসএম ফরহাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। জাহিদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। ১ মাস ধরে উৎসব মুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ক্যাম্পাসের আনাচে কানাচে ভোট প্রার্থনা। এরকম একটি ভোটের পরিবেশে বাম জোটের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক প্রার্থী ফাহমিদা আলম হাইকোর্টে রিট করেন। রিটে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি এসএম ফরহাদের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করা হয়, কোনো এক সময় ছাত্রলীগ করার কারণে ফরহাদ প্রার্থী হতে পারবেন না। হাইকোর্ট ওই রিটের উপর প্রাথমিক শুনানি করে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন এবং ফরহাদের প্রার্থিতার ওপর রুল দেন। পরে মাত্র ১ ঘণ্টার ব্যবধানে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ প্রায় ২ ঘণ্টা শুনানি শেষে আদেশ দেন। সর্বোচ্চ আদালত তার আদেশে হাইকোর্টের স্থগিত আদেশ স্থগিত রেখে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেন, এই রিটের আইনগত কোনো ভিত্তি নেই। এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার ইন্টারনাল মেকানিজমের মধ্যে যে সমস্ত ইলেকশন মেকানিজম আছে এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন যে গঠনতন্ত্র হয়েছে, এই গঠনতন্ত্র ইজ অ্যাপ্রুভড বাই দি সিন্ডিকেট। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 31শে অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। জিএস প্রার্থী SM ফরহাদের আইনজীবী বলেন, আদালত কোনো আদেশ না দেয় ফরহাদের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না। ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের একটি সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে, কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালতের কাছে আমরা এও আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেনস অফ ফ্যাক্ট এবং রিট পিটিশনটাই রক্ষণীয় না। এখানে রুলে ইস্যু হয় না, সেখানে কীভাবে ডাকসু ইলেকশন স্টে হয়। এদিকে আপিল বিভাগের আদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আরও প্রাণবন্ত হয়ে উঠেছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সময় পার করছেন ডাকসুর প্রার্থীরা। বিভিন্ন দাবি ও অভিযোগ নিয়ে ইসিতে যাচ্ছেন অনেকে। এরই মধ্যে ইসিতে ভোট কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়েছে ছাত্রদল। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সিসি ক্যামেরা স্থাপন সহ নানা উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত শাহাদাত প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বাকি আর কয়েকদিন। প্রায় 40,000 ভোটার আর 500 প্রার্থীর নির্বাচনের আমেজ ছড়িয়েছে সারা দেশে। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শিক্ষার্থীরাও শুনছেন প্রার্থীদের প্রতিশ্রুতি। সাধারণ শিক্ষার্থীরা মনে করে যে তাদের কথাগুলো শুনবে এবং তাদের সমস্যাগুলো নিয়ে প্রশাসনিকভাবে চাপ দিয়ে তাদের কথাগুলোকে আদায় করবে, এরকম প্রার্থীদেরকে বাছাই করবে সবসময়। শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু সংস্কৃতিমনা একটি প্রতিষ্ঠান বা একটি স্থান গড়ে তুলতে চাই, যেখানে দেশীয় এবং বহিরাগত বহির্বিশ্ব স্থানীয় প্রভাব থাকবে। প্রচারণার ফাঁকে নানা অভিযোগ নিয়ে ইসিতে যাচ্ছেন প্রার্থীরা। বুধবার ভোট কেন্দ্র বাড়ানোর দাবি সহ বেশ কয়েকটি অভিযোগ নিয়ে ইসিতে যান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ডাকসু নির্বাচন 2025, সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ ও সমন্বিত শিক্ষার্থী সংসদ দাবি করে বৃহৎ একটি রাজনৈতিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। বলেন, ইসি নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই নির্বাচনে ছুটি ঘোষণা করেছে। আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে কালো এবং আমি মনে করি যে নীল নকশা এঁকেছে বা এই নির্বাচন কমিশন নীল নকশা এঁকেছে যাতে শিক্ষার্থীরা ভোট দিতে না আসে, সেই নীল নকশা তারা আর বাস্তবায়ন করবে না, বরং তারা একটা শিক্ষার্থী বান্ধব কেন্দ্র স্থাপন করবে যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে ভোট দিতে যাবে। অন্যদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদ। তিনি বলেন, সমালোচনায় সমস্যা নেই। এ সময় প্রার্থীদের অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। ডাকসু হওয়া পর্যন্ত কিংবা এর উপরও কোনো শিক্ষার্থী কোনো ধরনের সাইবার বুলিংয়ের ভিকটিম হলে বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোনো ধরনের সাইবার স্ল্যাশমিংয়ের শিকার হলে তারা যদি আমাদের সেই সম্পাদক পদপ্রার্থীকে মত করেন, আমরা তার টিম দিয়ে সেই লিগ্যাল টিম দিয়ে আইনি সকল পক্ষে আমরা সহযোগিতা করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো শিক্ষার্থী আমাদের টিমকে নক দিলে ইনশাল্লাহ আমরা লিগ্যাল প্রসিডিউরে যা যা হেল্প করতে হয় সেই আইনি টিমকে আমরা আপনাদের কাজে কোঅপারেট করবো ইনশাল্লাহ। ভোট কেন্দ্র বাড়ানো, নির্বাচনের সময় ছুটি কমানোর বিষয়ে সিন্ডিকেট সভায় আলোচনা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। এছাড়া নিরাপত্তার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হবে না বলেও জানান তিনি। একটা অভিযোগ সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়ার অভিযোগটা সবচেয়ে বেশি। এছাড়া বাকিগুলো সেরকম আমরা বড় কোনো অভিযোগ আমরা পাই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যদি মনে করে তারা যদি সুশৃঙ্খলভাবে ডাকসু কমপ্লিট করবে, এটা করতে পারে, এই আস্থাটুকু আমাদের আছে। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সিসি ক্যামেরা স্থাপন সহ নানা উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। সেনাবাহিনী কার জন্য লাগবে? কারোর জন্য লাগার কথা না। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।
গত এক বছরে বাংলাদেশের নারীদের উপর যে সাইবার বুলিং হয়েছে সেগুলোর সাথে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন 9 ও 11 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে সবকিছুর জবাব দেবে সাধারণ শিক্ষার্থীরা। সকালে সুপ্রিম কোর্টের মেইন গেটের সামনে জাতীয়তাবাদী নারী নেতৃত্বের উৎসুকে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন ছাত্রদলের এই দুই নেতা। এ সময় তারা বলেন, নারীরা যাতে রাজনীতিতে না আসে এজন্য ছাত্র শিবির সরাসরি বিভিন্ন বট আইডি নিয়ন্ত্রণ করছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপাচার্যের সহায়তায় ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করছে অভিযোগ করা হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে অংশ নেওয়া নারীদের এ সময় প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সতর্ক থাকার প্রত্যেকটি নারী বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আপনারা নারীদেরকে মাইনাস করে তারপর আপনাদের খেলাফতিবাদ প্রতিষ্ঠা করবেন, তাহলে মনে রাখবেন আমরা নারীরা ইনশাআল্লাহ রাজপথে আছি, রাজপথে থাকবো। এই বাংলাদেশের নারীরা কখনোই অবদমিত করে থাকার চিন্তা কখনো করেনি। তারা সবসময় নিজেদের অধিকারের জন্য, নিজেদের সম্মানের জন্য সবসময় তারা কিন্তু কথা বলেছে এবং প্রতিবাদ করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার বুলিং হয়েছে, নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে, নারীদেরকে হেয় করা হয়েছে, নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা জড়িত রয়েছে। আমরা বিশ্বাস করি সচেতন ছাত্র সমাজ তার উচিত জবাব দেবে এবং আমরা আজকের এই মানববন্ধনের ঘোষণা দিচ্ছি ফাহমিদা সহ বাংলাদেশের সকল নারী যারা নির্যাতিত হয়েছে সবার পাশে বাংলাদেশ জাতীয় ছাত্রদল এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ সিকবা। বলেন, শিবিরের প্যানেলের নারীদের ট্যাগিং ও বুলিং করে তাদের মানসিক চাপে ফেলা হচ্ছে। বুধবার ছাত্র দলের আপত্তিকর স্লোগানের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল শেষে সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। বলেন, যে দলেরই হোক কোনো নারীকে ট্যাগিং ও বুলিং করার অধিকার কারো নেই। বলেন, আদালতকে প্রভাবিত করতে হাইকোর্টের সামনে কর্মসূচি দিয়েছে ছাত্রদল। এ সময় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পরে মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে শেষ হয়। আমরা লক্ষ্য করছি সেই একই স্লোগান আবার ফিরে এসেছে, সেই জবাইয়ের স্লোগান, যেই স্লোগান আমরা প্রত্যাখ্যান করেছিলাম সেই স্লোগান আবার ফিরিয়ে আনার পায়তারা চলছে। আবারও ফ্যাসিবাদী শক্তি, শাহবাগী শক্তি, বাংলাদেশ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। এই সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ঐক্য প্রগতি হোক আর শিক্ষা শান্তি প্রগতি হোক। আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্র দলের মূলনীতি হয়ে গেছে দায় চাপানোর রাজনীতি। মাত্র 1 বছর গিয়েছে, আমরা দেখলাম ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে। আগে আওয়ামী লীগ ছাত্রলীগ এই কাজগুলো করত, এখন এই কাজগুলো করতেছে ছাত্র দল। জাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বিভিন্ন মহল থেকে হুমকির অভিযোগ দিয়েছেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হুসাইন বৈশাখী। অপরদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। 6ষ্ঠ দিনের মতো প্রচারের অংশ নিয়ে একথা বলেন তারা। এদিকে প্রার্থীদের ডোপ টেস্টের বিষয়টি আলোচনায় রয়েছে বলে জানিয়েছে এসি। হোসেন জাহিদের প্রতিবেদন। 700 একরের বিস্তীর্ণ ক্যাম্পাস, হাতে সময় 6 দিনের মতো। এই সময়ের মধ্যেই সকল ভোটারের কাছে পৌঁছাতে প্রার্থীদের প্রাণান্ত চেষ্টা। বুধবার সকালে প্রচারে নামেন ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন এই প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হুসাইন বৈশাখী। তবে ছাত্রদল প্যানেলের প্রার্থী ও সম্ভাব্য ভোটারদের নানা হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের বিভিন্ন প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে যেন তারা ভোটটা না চায়, বা ভোটারদেরকে দিয়ে হুমকি দেওয়া হচ্ছে এই ভোট কোথাও দেওয়া যাবে না। এমনকি আমাদের প্রার্থীদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে হবে। এই আচরণবিধি লঙ্ঘন করার জন্য আমাদের গণতন্ত্রটা ডামি গণতন্ত্র হয়ে যাচ্ছে। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট ছাত্র শিবির। তবে প্যানেলের জিএস প্রার্থীর অভিযোগ, একটি ক্ষুদ্র গোষ্ঠী ছাত্র শিবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত সাংস্কৃতিক কার্যাবলীর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। একাডেমিকভাবে যেন তারা পলিটিক্যাল ডমিনেন্সের বাদ দিয়ে
তারা যেন একাডেমিক দিকে আরও বেশি ফোকাস হতে পারে, দেশে এবং বিদেশে যেন তারা আরও ভালো স্বাক্ষর রাখতে পারে, সেই জায়গাটা আমাদের প্রধান প্রায়োরিটি থাকবে। দলীয় প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে যারা লড়ছেন প্রচারে পিছিয়ে নেই তারাও। কর্মী সংকট থাকলেও তারা মনে করছেন বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অ্যাক্টিভিজমের পুরস্কার হিসেবে ভোটাররা বেছে নেবেন তাদের। স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে আমার লোকবলের তো একটু সংকট থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা আমাকে খুবই সহজভাবে গ্রহণ করছে। অ্যাজ আ অ্যাক্টিভিস্ট আমি অনেক দিন ধরে ক্যাম্পাসের স্টুডেন্ট, ক্যাম্পাসের বাইরে সাধারণ মানুষের সাথে কাজ করেছি। সেই জায়গা থেকে আমি আশা রাখি যে ক্যাম্পাসের মানুষ আমাকে ভরসা করবে। এদিকে শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজন করতে সকল প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। সুন্দর সুশৃঙ্খল পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হোক। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা নির্বাচন কমিশন যথাযথভাবে সেই প্রতিজ্ঞা পূরণ করার জন্য আমরা যথাযথভাবে শিক্ষার্থীদের যে আশা, সেই আশাকে বাস্তবে রূপদানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রার্থী সংখ্যা কম হলেও ভোটারের অংশগ্রহণ সন্তোষজনক হবে বলে প্রত্যাশা জাকসু নির্বাচন কমিশনের। হোসেন জাহিদ, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। বিভিন্ন পদে মোট 466টি মনোনয়ন ফর্ম তুলেছেন শিক্ষার্থীরা। রাকসুর 23 পদের জন্য 382টি এবং সিনেটের ছাত্র প্রতিনিধির 5টি পদের জন্য 84টি ফর্ম তোলা হয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারার সিদ্ধান্তে উচ্ছ্বসিত। তবে 6 বার তফসিল পুনর্বিন্যাস এবং 2 বার ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এদিকে মনোনয়ন ফর্ম বিতরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চলছে প্রার্থীদের ডোপ টেস্ট কার্যক্রম। শেষ দিনে ডোপ টেস্টের জন্য 200 জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে মোট 841 জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন। বৃহস্পতিবার থেকে শুরু হবে মনোনয়ন ফর্ম দাখিলের প্রক্রিয়া। রাকসু হবে ছাত্রদের অধিকার আদায়ের একমাত্র মূল কেন্দ্র, যেটা ক্যাম্পাসে। তো আমাদের যে এই দাবিগুলো প্রশাসনের কাছে ঠিকভাবে পৌঁছাতে পারবো এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করবো রাকসু। শিক্ষক শিক্ষিকা কর্মচারী এবং শিক্ষার্থী অনেকাংশ আমাকে চেনেন এবং এই সুবাদে আমি আশা করি এবং ওনারা আমাকে খুবই অনুপ্রেরণা যোগান, ভালোবাসেন। সেই পথ থেকে আমি প্রত্যাশা করি যে আমি জয়ী হব ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে লুট হওয়া দেশীয় অস্ত্র ফেরতের আহ্বান জানিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিলেও এখনও কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। এদিকে 2 দিন ধরে বন্ধ থাকার পর শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস। তবে শিক্ষার্থী উপস্থিতি একেবারেই কম। শোয়েব রহমান জানাচ্ছেন বাকিটা। জোবরা গ্রামবাসী আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভয়াবহ সংঘর্ষের 2 দিন পর সকাল 8:15টায় ক্যাম্পাসের স্টেশনে প্রবেশ করে প্রথম শাটল ট্রেন। স্বাভাবিক সময়ে এই শাটলে তিল ধারণের ঠাঁই না থাকলেও আজকের চিত্র একেবারেই ভিন্ন। বেলা 9:30টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনের চিত্র এটি। শিক্ষার্থী শূন্য ক্যাম্পাস যেন ভুতুড়ে ক্যাম্পাসের রূপ নিয়েছে। বহু শ্রেণীকক্ষে ঝুলছে তালা, আবার কোথাও খোলা থাকলেও নেই শিক্ষার্থী। আতঙ্কের কারণেই বহু শিক্ষার্থী ক্যাম্পাসে আসছেন না বলে দাবি শিক্ষার্থীদের। অনেকে আতঙ্কে আছে, তারা অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছে। আমার ফ্রেন্ডরা অনেকেই চলে গেছে। তারা এই বিষয়টা নিয়ে খুবই আতঙ্কিত। বাসার যারা মালিক তারা বলতেছে যে তোমরা আপাতত বাসা থেকে যাও, হলে থাকো, বা তারা যদি আসে বা তাহলে তারা নিরাপত্তা দিতে পারবেন এরকম। ক্যাম্পাসে আমাদের যে বিশাল শিক্ষার্থী তারা অধিকাংশই অনুপস্থিত। আমার কিছু কিছু ফ্রেন্ড ইতিমধ্যেই তার গ্রামের বাসায় চলে গিয়েছে। আবার কিছু কিছু ফ্রেন্ড যারা ক্যাম্পাসের বাইরে থাকতো তারা এখন হলে অবস্থান করছে। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীর উপস্থিতি কম থাকায় ক্লাস হয়নি কিছু বিভাগে। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেন তারা। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে ক্লাসগুলো ওইভাবে হচ্ছে না আর কি। আমরা শিক্ষকদের যেমন আজকেও আমরা মনিটর করছি যে কি পরিমাণ ক্লাস হচ্ছে না হচ্ছে। তো সব কিছু মিলে আসলে যেভাবে যেভাবে যেটা তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ধরনের ঘটনা কোনো সংঘটিত হয় নাই ক্যাম্পাসে অথবা ক্যাম্পাসের বাইরে। অতএব এবং এটা যেভাবে মিডিয়াগুলোতে এসছে তাদেরকে তাদের গার্ডিয়ানরা অভিভাবকরা ওইভাবে উদ্বুদ্ধ করছেন না যে ক্লাসে আসতে। পুনরায় যাতে করে তারা সেশন জ্যামে না পড়ে সেজন্য আমাদের 1 নম্বর করণীয় হলো ক্লাস পরীক্ষা সব কিছু চালু রাখা। আর চালু রাখতে গিয়ে ছাত্রছাত্রী যাতে করে
পুরোপুরি নিরাপদ থাকে, এর জন্য আমাদের যা করণীয় আছে আমরা সব করব। এদিকে বেলা ১টায় সংবাদ সম্মেলন করে ছাত্র অধিকার পরিষদ। চাকসু নির্বাচন বানচালে এই সংঘর্ষ কেউ উস্কে দিয়েছে কিনা সেটি তদন্তের দাবি জানান তারা। একই সাথে পূর্ণ আবাসন, লুট হওয়া অস্ত্র উদ্ধার, স্থানীয় ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন সহ বেশ কিছু দাবি জানান তারা। এখানে আমাদের একমাত্র পরিচয় আমরা চবিয়ান, কারণ এই সংঘর্ষ রয়েছে এলাকাবাসীর সঙ্গে, এটা আমাদের অস্তিত্ব লড়াই, আমাদেরকে এখানে থাকতে হবে। সুষ্ঠু বরাদ্দ নীতি, দূরবর্তী অঞ্চল থেকে আগত নারী শিক্ষার্থী এবং তাদের আর্থিক অসচ্ছলতা, শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে এবং হল আসন বরাদ্দ করা। 2, বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত মেস অথবা হোস্টেল। এদিকে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে হাটহাজারী থানা পুলিশ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা থাকলেও সিন্ডিকেট সভাটি হয়নি। শিক্ষার্থীরা সহায়তা না করায় সিন্ডিকেট সভা করা যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা। সংবাদ সম্মেলনে তিনি জানান, গতকালের আলোচনার ব্যাপারে দুপক্ষের স্বাক্ষরিত লিখিত ডকুমেন্ট সিন্ডিকেটে এজেন্ডা হিসেবে পাঠানোর জন্য শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানানো হয়। সকাল থেকে বারবার শিক্ষার্থীদের আলোচনায় বসতে বললেও তারা না আসায় ডকুমেন্ট তৈরি করা যায়নি, ফলে সিন্ডিকেট সভাটি করাও সম্ভব হয়নি। এতে সংকট সমাধানে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর আগে মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 5 ঘন্টার আলোচনা হয়। এ সময় আন্দোলন সাময়িক স্থগিত করেন শিক্ষার্থীরা। মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় চাচ্ছিলেন যে একটা লিখিত আকারে কিছু একটা থাকুক, যার উপর ভিত্তি করে সিন্ডিকেটের সভাটি হবে, কিন্তু যেহেতু তারা আমাদেরকে কোঅপারেট করছে না, কাজেই আমার মনে হয় না যে সিন্ডিকেট সভা আর হবে বা গতকাল যে সিদ্ধান্ত হয়েছে সেটি আর বলবৎ থাকবে বলে আমার মনে হয় না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমেই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 38 জন রোগী, আর বেশিরভাগই ঢাকা ফেরত। চিকিৎসকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সাথে বদলেছে ডেঙ্গুর ধরন। এই অবস্থায় সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে রোগীসহ স্বজনদের উপচে পড়া ভিড়। প্রতিদিন বাড়ছে সেবা প্রত্যাশীর সংখ্যা। বেশিরভাগই জ্বর ও ডেঙ্গু আতঙ্কে ছুটে আসেন হাসপাতালে। জামালপুরের কাঠমিস্ত্রি শামীম কাজের সন্ধানে গিয়েছিলেন চট্টগ্রাম, সেখান থেকেই তীব্র জ্বর, ঠান্ডা কাশি। প্রথমে জামালপুর হাসপাতালে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় 2 দিন হলো ভর্তি হয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু আক্রান্ত তিনি। তার মতো অনেকেই ভুগছেন মশাবাহিত এ রোগে। প্রথমে জ্বর আসছিল, তারপরে শরীর ব্যথা হয়েছে, তারপরে বমি ভাব হয়েছে। আমি গোসল করি, তারপরে গোসল করে ঘুমায় গেছি, কিন্তু অর্ধেকটাতে সময় দেখি জ্বর আর মাথা ব্যথা আর প্রচণ্ড বাড়ছে। এদিন থেকে আমার জ্বরটা শুরু, 5 দিন আগে আর কি। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন 38 জন ডেঙ্গু রোগী। চিকিৎসকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এডিসের জীবাণুর ধরন বদলেছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেকদিন ধরেই বন্ধ ডেঙ্গুর বিশেষায়িত ওয়ার্ড। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর সংখ্যা আরও বাড়লে ডেঙ্গু ওয়ার্ড ফের চালু করা হবে। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। কক্সবাজার শহরের বাকখালী নদীর পাড় দখলমুক্ত করতে 3য় দিনের অভিযানে পেশকারপাড়া এলাকায় কোনো স্থাপনা উচ্ছেদ করতে পারেনি বিআইডব্লিউটিএ। স্থানীয়দের বাধা ও প্রতিবাদের মুখে 2 দফায় অভিযান ব্যর্থ হয়। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। মনতোষ বেদজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পাড় দখলমুক্ত করতে বুধবার দুপুর 12টার দিকে প্রথম দফায় অভিযানের শুরুতেই স্থানীয়দের তীব্র বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে মই ভাঙচুর ও এক্সক্যাভেটর প্রবেশে বাধা দেয় দখলদাররা। সড়কে অবস্থান নেন শত শত মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। দুপুর 1:30টার দিকে বিকল্প পথে আবারও উচ্ছেদ অভিযানের চেষ্টা করলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ, সেনা, র্যাব ও আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও দখলদার ও স্থানীয়রা তাদের উদ্দেশ্যে নানা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে এক্সক্যাভেটর অগ্রসর হলে সামনে বাধা হয়ে দাঁড়ান স্থানীয় নারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আবারও পিছু হটতে বাধ্য হয় অভিযানকারীরা।
বিকেল ৩টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। আমরা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে এই জায়গাটা কিনছি। আমাদেরকে যদি আমরা উস্তাদ করে আমরা কই যাবো? আমাদের হ্যাস্তান নাই, আমাদের হ্যাস্তান দিতে হবে। তো 26 সাল পর্যন্ত আপনার খাজনা হাইলা সবকিছু কমপ্লিট, তারপরে কেন এই অসহায় মানুষের ঘরগুলো ভাঙতেছে? এটা আমরা একটা জোর দাবি জানাচ্ছি এই ভাঙার ঠেকাইতে। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে BIWTA কর্তৃপক্ষ। বিভিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু স্বার্থান্বেষী মহলের আপনার ইন্ধনে আমরা দেখতে পাচ্ছি যে নানান রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা চিন্তা করছি যে এটা আমরা সেনাবাহিনী, র্যাব, পুলিশ সবাইকে নিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ বসছিলেন। তাঁরাও ডিসি মহোদয়ের সাথে, এডিএম মহোদয়ের সাথে কথা বলেছেন। সব কিছু মিলে এই বিষয়টির উপর আমরা আবার একটি আমাদের পরবর্তী করণীয় কি সেটা নিয়ে খুব শীঘ্রই ডিসি মহোদয়ের অফিসে বসবো। গত 24 আগস্ট এক রায়ে 4 মাসের মধ্যে বাঁকখালী নদী দখলমুক্ত ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তারই প্রেক্ষিতে 5 দিনের অভিযানে মাঠে নেমেছে কক্সবাজার প্রশাসন। এখন কক্সবাজার শেষ করছি এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরেকবার। ফেরারি আসামিরা অংশ নিতে পারবে না নির্বাচনে, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হচ্ছে 3 বাহিনী। ভোট সামনে রেখে 4000 পুলিশ নিয়োগ দিচ্ছে সরকার। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের ভবিষ্যৎ নেই, ফেব্রুয়ারির নির্বাচনের আগে আরও সরকার হতে পারে বললেন বিএনপি নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, 14 দলের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে রাজধানীতে গণ অধিকারের বিক্ষোভ। খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর। 9 সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন, আপিল বিভাগের আদেশ, বাধা নেই ফরহাদের অংশগ্রহণে। সাইবার বুলিং নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ছাত্র শিবিরের। এবং দাবি পূরণের আগে আলোচনায় বসবে না কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, হয়নি সিন্ডিকেট সভা। ছবিতে ক্লাস শুরু হলেও উপস্থিতি কম। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।